গল্পের নাম ভালোবাসা। গল্পটি লিখেছেন অনিন্দিতা মিত্র। অন্যমনস্কভাবে রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ একযোগে অনেকগুলো উত্তেজিত কণ্ঠস্বরে চমকে উঠে দেখলাম একটা গাড়ি প্রবল বেগে ছুটে আসছে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে চোখ দুটো নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভীষণ একটা আওয়াজ তুলে ব্রেক কষল গাড়িটা। কয়েকটা সেকেন্ডের মধ্যে যেন চোখের সামনে পুরো পৃথিবীটা দুলে উঠল আমার। অনেকগুলো আওয়াজ আশপাশ থেকে কেমন যেন বিকৃতভাবে কানে আসছিল। চোখ খুলে দেখলাম মুখের উপর ঝুঁকে আছে একটা ভীষণ পরিচিত উদ্বিগ্ন একটা মুখ, তুলি। আবার চোখ বন্ধ করলাম। স্বপ্ন বুঝি? মাথায় অসহ্য একটা যন্ত্রণা। বেঁচে আছি তবে। দীপ, চোখ খোল। ঠিক আছিস তো? দূর থেকে যেন কেউ ডাকছে। আস্তে আস্তে আবার চোখ খুললাম। সামনে সত্যিই তুলি। তুলিকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম। তুলিকে এমনভাবে এখানে দেখব ভাবিনি। মনের ভেতরটা মোচড় দিয়ে উঠল এক মুহূর্তের জন্য। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে উঠে বসলাম। উত্তেজিত অনেক আওয়াজ কানে আসছিল। গাড়ি চালানোর সময় কি চোখ দুটো বন্ধ থাকে? আর একটু হলেই তো ছেলেটার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। আশেপাশের পরিস্থিতি বেশ আঁচ করতে পারছিলাম। মারমুখী পাবলিক দোষগুণ দেখবে না, নেহাত মেয়ে চালক দেখে হাতগুলো সামলে আছে। দেখুন, দোষটা আমার। আমি অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিলাম। আমার কিছু হয়নি। ভিড়ের মধ্যে থেকে একজন কম বয়সী ছেলে চেঁচিয়ে উঠল, কিছু হয়নি মানে? মাথাটা কেটে গেছে অনেকখানি। এই, কেউ পুলিশে ফোন কর। তুলি উদ্বিগ্ন স্বরে বলল, তোর মাথার কাছটা তো অনেকটা কেটে গেছে। আশেপাশের লোকগুলোর দিকে চোখ বুলিয়ে নিয়ে মাটিতে হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালাম। আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দে তুলি। তুলি কিছু বলার আগেই ওর হাত ধরে ভিড় কাটিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলাম। তারপর বললাম, দেরি করিস না, গাড়ি চালা। আশপাশের লোকগুলো যেন কিছুটা হতাশ হলো। অবাক করা মুখগুলোর সামনে দিয়ে গাড়িটা বেরিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় তুলিও খানিকটা বিহ্বল। বিশ্বাস কর, আমি বুঝতেই পারিনি তুই কিভাবে গাড়ির সামনে। রুমাল বের করে কপালের কাছটা চেপে ধরলাম। তোর কোনো দোষ নেই। আমি অন্যমনস্ক হয়ে গাড়ির সামনে চলে এসেছিলাম। লোক জমে গিয়েছিল, আর একটু দাঁড়ালে পুলিশ টুলিশ চলে আসতো। তারপর আরও ঝামেলা। তাই ভয়ে এখনও আমার গা কাঁপছে। দীপ, চোখ দুটো ছলছল করে ওঠে তুলির। এবার ভালো করে দেখলাম তুলিকে। আগের মতোই টলটলে মুখ, একটু মোটা হয়েছে, কিন্তু তাতে যেন আরও বেশি সুন্দরী লাগছে। জানালার দিকে দৃষ্টি ফিরিয়ে নিলাম। তুলিও আর চোখে দেখছিল আমাকে, বুঝতে পারছিলাম। হয়তো দেখছে আগের বোকা বোকা ছেলেটার অনেক পরিবর্তন হয়েছে। তুলিকে দেখে অনেক তিক্ত অভিজ্ঞতা মনে পড়ছিল। কিন্তু ভালোবাসার অনুভূতি বুঝি সহজে যায় না। নইলে হঠাৎ দেখা হওয়াতে মুখের ভিতর এমন যন্ত্রণা কেন হচ্ছে? আজ আবার তুই আমাকে বাঁচালি দীপ। তোর জায়গায় অন্য কেউ থাকলে। কান্নার দমকে কথাটা আটকে গেল তুলির। মুখ ফিরিয়ে দেখলাম তুলির বড় বড় চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। এই কান্নাটা সহ্য হয় না আমার। মেয়েরা তাদের কষ্টের প্রকাশ কান্না দিয়ে করে, আমাদের তো সে উপায়ও নেই। মুখে হাসি ফুটিয়ে বললাম, তোকে এভাবে দেখব সত্যিই ভাবিনি। কবে ফিরলি? আমার দু চোখে বুঝি কিছু খোঁজার চেষ্টা করছিল তুলি, কিন্তু ব্যর্থ হলো এই দৃষ্টিতে পুরনো সেই আবেগটা আর দেখতে পাচ্ছে না। কয়েকদিন হলো দেশে ফিরেছি। ও আচ্ছা, তোর এনআরআই স্বামী কেমন আছে? কটাক্ষটা চেষ্টা করেও এড়াতে পারলাম না। ভালো। ব্যাস, এখানেই দাঁড় করিয়ে দে। সামনের ডিসপেন্সারি থেকে ড্রেসিং করিয়ে নেব। সে কি, এখানে কেন? সামনেই নার্সিংহোম। এক প্রকার আর্তনাদ করে ওঠে তুলি। নার্সিংহোমে যাওয়ার মতো কিছুই হয়নি, অযথা ভাবছিস। তোকে আর নামতে হবে না, ভালো থাকিস। তুলি দ্বীপের গমন উদ্যত পত্রের দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়েছিল। দীপকে একবারও পিছন ফিরে দেখবে না তাকে? না, দীপ পিছনে একবারের জন্য ফিরে তাকালো না। মাথার চোটটা খুব বেশি গভীর ছিল না। ভাগ্যিস মা বাড়িতে ছিল না, নইলে তুলকালাম বাঁধিয়ে ছাড়ত। মাকে এক প্রকার জোর করেই মামাদের সাথে নবদ্বীপে পাঠিয়েছে।
ঘর ছেড়ে এই প্রথম মা কোথাও গেছে। তুলির সাথে আজ প্রায় 2 বছর পর দেখা। বিয়ের পর ও স্বামীর সাথে লস অ্যাঞ্জেলেসে চলে গিয়েছিল। তারপর থেকে আর যোগাযোগ হয়নি। অবশ্য যোগাযোগ হওয়ার কথাও ছিল না। সব সম্পর্ক শেষ করেই তুলি নতুন জীবনে পা রেখেছিল। প্রেম মানুষের জীবনকে আনন্দে ভরিয়ে দেয়, কিন্তু আমার জীবনে প্রেম অভিশাপ হয়ে এসেছিল। ইউনিভার্সিটিতে যদি সেদিন তুলির সাথে পরিচয় না হতো, তবে হয়তো আমার জীবনটা অন্য খাতে বইত। অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে পা রেখেছিলাম। বাবার অভাব কোনোদিনই বুঝতে দেয়নি মা। একটাই স্বপ্ন, যে করেই হোক ছেলেকে মানুষ করতে হবে। ছোট থেকেই ক্লাসে প্রথম সারি ব্রিলিয়ান্ট ছাত্র ছিলাম আমি। বিধবা মায়ের একমাত্র সন্তান। অনেক দায়িত্ব ছিল কাঁধে। জীবনের একটাই লক্ষ্য, প্রতিষ্ঠিত হতে হবে। তাই পড়াশোনা ছাড়া অন্য কোনো জগৎ ছিল না আমার। বন্ধুবান্ধবরা যখন প্রেম প্রেম খেলায় মত্ত, তখন আমি বইয়ের পাহাড়ে ডুবে থাকতাম। মেয়েদের থেকে একটু দূরেই থাকতাম। মনের মধ্যে অন্য ভাবাবেগকে বিন্দুমাত্র প্রশ্রয় দিইনি কখনো। প্রেম ভালোবাসা আমার কাছে আতিশয্য ছাড়া আর কিছুই ছিল না। ইউনিভার্সিটিতে সকলেই জানতো সেবারে আমি টপার হব। আমার নিজেরও সেই বিশ্বাস ছিল। ক্লাসের সব থেকে সুন্দরী এবং মেধাবী মেয়ে ছিল তুলি। বড়লোক বাবা মায়ের একমাত্র আদুরে সন্তান। কাউকে বিশেষ একটা পাত্তা দিত না। সেদিন ক্লাসে ঢুকতেই অয়ন এসে বলল, তুলি নাকি আমার খোঁজ করছিল। ভীষণভাবে অবাক হয়েছিলাম। আমাকে আবার ওর কী প্রয়োজন পড়ল? তুলি আমার পাশে এসে একরকম হুকুমের সুরে বলেছিল, এই শোন, আমাকে ফিজিক্সটা বোঝাতে হবে। সবার কাছে শুনলাম তুই নাকি এবার টপার হবি। তো আমিও লাইনে আছি। ফিজিক্সটাই যা একটু কঠিন মনে হচ্ছে, ওটাতে একটু হেল্প করলেই হবে। এমন আবদার শুনে মাথা গরম হয়ে যাওয়ার কথা, কিন্তু ও চোখ দুটোর দিকে তাকিয়ে কেমন আড়ষ্ট হয়ে গিয়েছিলাম। জীবনে এই প্রথমবার হোঁচট খেলাম। বাড়িতে নিয়মিত আসতে শুরু করলো তুলি। মাও মেয়ের মতোই কাছে টেনে নিয়েছিল তুলিকে। আশ্চর্যের বিষয়, আমার মতো সাধারণ ছেলের প্রেমে পড়েছিল তুলি। মেয়েদের সাথে কথা বলার ধরনটাও যে ঠিকঠাক আয়ত্ত করতে পারেনি, যার পারিবারিক অবস্থা অতি দীন, সেই ছেলের প্রেমে পাগল হলো কিনা তুলির মতো মেয়ে। অনেকেই বিষয়টা মেনে নিতে পারেনি, আমাকে বোঝানোর চেষ্টা করেছিল। কিন্তু তুলির আকুতির কাছে সেসব ধোপে টেকেনি। নিজেকে অতি সাধারণ থেকে অসাধারণ মনে হয়েছিল। হতদরিদ্র অবস্থা তখন আমার, তুলিকে দেবার মতো কিছুই নেই। তাই পড়াশোনায় সাহায্য করে আত্মসন্তুষ্টি পেতাম। তুলিও আমাকে চোখে হারাতো। আমার সব কিছুতেই সতর্ক দৃষ্টি ওর। ভীষণভাবে আগলে রাখতো আমায়। মায়ের পর প্রথম কাউকে এতটা ভালোবেসেছিলাম। জীবনটা কানায় কানায় ভরে উঠেছিল। শুধু ভয় হতো যে তুলি যদি আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু আমার ভয়টাকে হেসে উড়িয়ে দিত ও। বলতো, তোকে ছেড়ে কোনো দিন যাব না রে। রাত জেগে নোট তৈরি করে তুলে দিতাম ওর হাতে। ফাইনাল পরীক্ষায় সবাইকে অবাক করে দিয়ে টপার হলো তুলি। আমার যে সেদিন কি আনন্দ হয়েছিল বলে বোঝানো যাবে না। আমার তুলি টপার হয়েছে। সকলেই জানতো ওর এই সাফল্য শুধুমাত্র আমার জন্য। আমার রেজাল্ট দেখে প্রথমবার মায়ের মুখে কষ্ট দেখেছিলাম। আমারও যে খারাপ লাগেনি তা নয়, কিন্তু খুশিতে উপচে পড়া তুলির মুখ দেখে সব দুঃখ ভুলেছিলাম। তুলি যখন পরম কৃতজ্ঞতায় আমার হাত দুটো ধরে কেঁদে ফেলেছিল, তখন নিজেকে ভীষণ ধনী বলে মনে হয়েছিল। পরম স্নেহে বুকে জড়িয়ে ধরে বলেছিলাম, তোর সুখের জন্য সব ত্যাগ করতে পারি। হ্যাঁ, ওর সুখের জন্য সত্যিই সব ত্যাগ করেছিলাম আমি। ইউনিভার্সিটির সবাই পেছনে বলতো, তুলি আমাকে ব্যবহার করেছে। আমি আমল দিতাম না। প্রাণপণে চেষ্টা করেছিলাম একটা চাকরি জোগাড় করার। আসলে আমার জীবনে তখন মায়ের সাথে আর একটা মানুষ জুড়ে রয়েছে, যাদের জন্য আমাকে কিছু করতেই হবে। ইউনিভার্সিটি ছাড়বার পর আমাদের দেখা সাক্ষাৎ কম হয়ে গেল। ফোনেই যা কথাবার্তা হতো। আমি উদ্ভ্রান্তের মতো একটা চাকরির জন্য ছুটছি। একদিন তুলি ফোন করে বলল, ওর জন্য ওর বাবা এনআরআই পাত্র খুঁজেছেন। আমাকে খুব তাড়াতাড়ি চাকরি খুঁজতে হবে। ওর কথা বলার ধরনটা দেখে কেমন যেন মনে হচ্ছিল আমার। তুই বাড়িতে একটু ম্যানেজ কর, আমি তো চাকরি খুঁজছি। আর কতদিন দীপ?
এমএসসি কমপ্লিট করবার পর 6 মাসও হয়নি তুলি। একটু সময় দে আমাকে প্লিজ। 4 মাস অনেকটা সময়। শোন, বাবাকে তোর কথা বলেছি। বাবা আরও 1 মাস সময় দিয়েছে। তার মধ্যে যদি ভালো একটা চাকরি পাস তবে বাবা ভেবে দেখবে। আমি ওর কথা বলার ধরন দেখে সত্যিই হতবাক হয়ে গিয়েছিলাম। আকুল হয়ে বলেছিলাম, আর 1 মাসের মধ্যে চাকরি না পেলে ভুলে যাস আমাকে? তুই পারবি আমাকে ভুলতে? আত্মস্বরে বলেছিলাম। আমি বাস্তবতায় বিশ্বাস করি দীপ, শুধু ভালোবাসায় পেট ভরে না। তুলির কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। বন্ধুদের মুখ থেকেই খবর পেয়েছিলাম তুলির বিয়ের দিন ঠিক হয়ে গেছে। বারবার ফোন করতাম তুলিকে, ও ফোন ধরতো না। হোয়াটসঅ্যাপে ওকে অনলাইনে দেখতাম, কিন্তু মেসেজের উত্তর পেতাম না। রাতের পর রাত জেগে থাকতাম যদিও রিপ্লাই করে, কিন্তু সেখানেও একদিন দেখলাম ব্লক করেছে আমাকে। ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। বিয়ের 2 দিন আগে তুলি আমার ঘরে এলো। ভাবলাম তুলি বুঝি আমার জীবনে ফিরে এসেছে, কিন্তু না, তুলি এসেছিল আমার ফোন থেকে ওর সমস্ত চিহ্ন মেটাতে। কেঁদে বলেছিল, আমি যদি একদিনের জন্যও ওকে ভালোবেসে থাকি তবে আমাদের সব কনভারসেশন, সব ছবিগুলো যেন ডিলিট করে দিই। ফোনটা ওর হাতে তুলে দিয়ে বলেছিলাম, তুই নিজে হাতে সব মুছে ফেল। সেদিনও বুকে পাথর চেপে বলেছিলাম, ভালো থাকিস। ডিপ্রেশনটা কাটাতে বহুদিন লেগে গিয়েছিল। মায়ের মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলে নিলাম একটা সময়ের পর। স্কুলের চাকরিটাও হয়ে গেল কপাল গুনে। সময় বয়ে গেছে অনেকটা, কিন্তু ক্ষতটা এখনও শুকায়নি। অতীতের স্মৃতিগুলো মনটাকে তিক্ততায় ভরিয়ে দিল। পরীক্ষার অনেক খাতা দেখা বাকি। না, শুয়ে থাকলে চলবে না। খাতাগুলো আলগোছে টেনে নিলাম। মোবাইলটা বেজে উঠতে দেখলাম আননোন নাম্বার, হয়তো কোনো স্টুডেন্ট। হ্যালো হ্যালো দীপ, আমি তুলি। তুলি? এটা তো আমার নতুন ফোন নম্বর। কোথায় পেলি? ফোন নম্বর জোগাড় করাটা কি খুব মুশকিল? তোর শরীর এখন কেমন আছে? মনে মনে হাসলাম। খুব বলতে ইচ্ছে করছিল, ফোন নম্বর জোগাড় করতে এতটা সময় লেগে গেল। মুখে বললাম, আমি একদম ঠিক আছি। গায়ে সামান্য একটু ব্যথা আছে, সেটাও 1-2 দিনে ঠিক হয়ে যাবে। মাসিমা কেমন আছে দীপ? মাকে তোর মনে আছে? তুলি চুপ করেছিল। একটু পর কান্নার আওয়াজ পেলাম ও পাশে। আমার মা যেমন আমাকে ভালোবাসতো ঠিক তেমনি তুলিকেও। কিছু ভালো রান্না করলেই তুলির ডাক পড়তো বাড়িতে। তুলিও ভীষণ তৃপ্তি করে খেত মায়ের হাতের রান্না। মা এখন ভুলেও তুলির নাম উচ্চারণ করে না। দীপ, আমাকে এখনও ক্ষমা করতে পারিস নি না? এসব কথা ছাড়। অতীতকে বর্তমানে টেনে এনে লাভ কি? আমার কথা কি একবারও মনে হয়নি তোর? আমি কেমন আছি জানবার চেষ্টাটুকুও করিসনি? তুলির কণ্ঠস্বর পাল্টাচ্ছিল। এই অভিমানী গলাটা একটা সময় আমার খুব প্রিয় ছিল। তোর সাথে এতদিন ধরে একটা সম্পর্কে ছিলাম। বিয়ে করে ঘর বাঁধব বলে স্বপ্ন দেখেছিলাম। সেই তোকে মনে পড়বে না ভাবলি কি করে? আর তুই কেমন আছিস সেটা এত দূর থেকে কিভাবে জানবো বল? ফেসবুক, হোয়াটসঅ্যাপে তো ব্লক লিস্টে ছিলাম। দীপ, আমি তোর সাথে দেখা করতে চাই। সারাটা মন জুড়ে একটা তীব্র জ্বালা হচ্ছিল। কণ্ঠস্বরকে যতটা সম্ভব নিরাবেগ করে রাখার চেষ্টা করে বললাম, তুলি, অনেক রাত হয়েছে, আমি রাখি। ফোনটা কেটে দিলাম। ভালোবাসা কথাটার মানে কেমন যেন গুলিয়ে গেছে। ভালোবাসা কি শুধু প্রয়োজন? শুধুমাত্র নিজের ভালো থাকা? নাকি ক্ষণিকের আবেগ? নাকি শুধুই দুর্বলতা? দুটো মানুষ পরস্পরের প্রতি আকৃষ্ট হয়। শারীরিক একটা চাহিদা ভালোবাসার মধ্যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায়। তারপর পরিস্থিতি অনুকূল হলে বিয়ে অবধি গড়ায়, নইলে ব্রেকআপে শেষ হয়। চোখটা এখন মরুভূমির মরীচিকার মতো, যেখানে জল নেই, তবু মনে হয় যেন অনেক অনেক জল জমে আছে। সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছিলাম। খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে পড়লাম। স্টাফ রুমে ঢুকতেই বিকাশের মুখোমুখি। কপালে কাটলো কি করে? ও কিছু না, কাল। বিকাশ প্রশ্ন করে ঠিকই, কিন্তু উত্তর শোনার ধৈর্য অতটা নেই। আচ্ছা শোন না, আজ ছুটির পর স্টেডিয়ামে যাবি খেলা দেখতে? একটু হেসে বললাম, আচ্ছা দেখি।
ছুটির পর বিকাশকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে তপনের সাথে পাঠিয়ে দিলাম। তারপর স্কুল থেকে বেরোলাম। স্কুল থেকে বাড়ি খুব একটা দূরে নয়, কিছুটা হেঁটে গিয়ে রিক্সা ধরে নিই। বেরিয়ে যেতে এগিয়ে গিয়েই দেখি সামনে তুলি দাঁড়িয়ে। ভ্রু কুঁচকে বলল, ফোনটা কোথায় তোর? সাইড পকেট থেকে ফোনটা বের করলাম, দেখলাম 10টা মিসড কল। ফোনটা সাইলেন্টে ছিল। তুই এখানে? তোর খোঁজ করতে এলাম, ভেবেছিলাম তোদের বাড়ি যাব, কিন্তু বিমলের কাছে শুনলাম এ সময় তোকে এখানে পাবো। তোর সাথে আমার কিছু কথা ছিল। বল। এখানে? তবে কোথায়? তোর বাড়িতে। কিন্তু বাড়িতে যে মা নেই, তার চেয়ে চল সামনের কফি শপে যাই। তোর মার অনুপস্থিতিতে কি আমি তোর বাড়িতে যাইনি কখনো? এতটা পর করে দিয়েছিস আমাকে যে তোর ঘরে যাওয়ার অধিকারটুকুও নেই আমার। তুলি বরাবরই ভীষণ অভিমানী আর জেদি। দেখলাম ও চোখের কোণে জল। কথা না বাড়িয়ে একটা রিক্সা ডাকলাম। ঘরে মুখোমুখি দুজনে বসেছিলাম। তুলির মুখ জুড়ে একটা বিষণ্ণতার ছায়া। কি হয়েছে তুলি? কণ্ঠস্বরকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করেও বিফল হলাম আমি। তুলি এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। দীপ, আমাদের ডিভোর্স কেস চলছে। মানে? ভীষণভাবে চমকে উঠলাম। বিয়ের কিছুদিন পর থেকেই দেখতাম রোজ অনেক রাতে ড্রিঙ্ক করে ঘরে ফেরে। কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না, অকারণে চেঁচামেচি করে। ওর বিশাল বাড়িতে রাঁধুনি প্লাস কেয়ারটেকার ছাড়া যেন আমার আর কোনো পরিচয় ছিল না। একদিন ঝগড়ার মাঝেই জানিয়ে দিল বাবা মায়ের চাপে ও আমাকে বিয়ে করেছে। ও ওখানকার একটি মেয়েকে ভালোবাসে। ওর সাথে থাকতে হলে এসব মেনে নিয়ে চলতে হবে। কিন্তু আমি সেটা মেনে নিতে পারিনি। শেষমেশ ও নিজেই ডিভোর্স চায়। বাবাকে সব জানালাম। বাবা বলল ফিরে আসতে। ডিভোর্স স্যুট ফাইল করেছি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সত্যিই খারাপ লাগছিল তুলির জন্য। এখন কি করবি ভাবছিস? তুলির গাল বেয়ে জল পড়ছিল। দীপ, তোর অভিশাপেই বুঝি আমার আজ এই দশা। স্থির দৃষ্টিতে দেখছিলাম ওকে। বিবেকের দংশনে একথা বলছে পরিষ্কার বুঝলাম। জ্ঞান তো তোকে কোনো দিন অভিশাপ দিইনি তুলি, তবে যে কষ্টটা দিয়ে গিয়েছিলি তা ভুলতে পারিনি। আমি সত্যিই তোকে ভালোবেসেছিলাম দীপ, পরিস্থিতির চাপে। কিন্তু পরে বুঝেছিলাম দীপ, তোর মতো করে আমাকে কেউ ভালোবাসবে না। একটা দিন এমন যায়নি যে তোর কথা মনে পড়েনি। অভিমানটা গলার কাছে দলা বাঁধল আমার। সত্যি ভালোবেসেছিলি? চুপ করেছিল তুলি। কণ্ঠস্বরে তীব্রতার বাধা মারল না। পরিস্থিতির চাপে না তুলি, বনেদি পরিবার, এনারাই ছেলে। আর বুঝি কিছুই দেখিসনি তোরা তখন। তুই ভালো করেই জানতিস যে তুই একটা বেকার ছেলেকে ভালোবাসিস, আর তাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সময় দিতে হবে। চাকরি পাওয়াটা ছেলে খেলা নয় যে 3 মাস বা 6 মাস সময় দিলাম, মোটা টাকার চাকরি জোগাড় কর, নইলে ভুলে যাও সব। ভালোবাসলে মনের দৃঢ়তা থাকা দরকার, আবেগ নয়। আর মিথ্যে আবেগ তো একেবারেই নয়। তুলি বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। এতদিনে এতটুকু বুঝেছি, মানুষ নিজের ভুলকেও যুক্তি দিয়ে ঠিক প্রমাণ করতে চায়। তাই তার চোখের সামনে আয়না ধরা প্রয়োজন। বুকে হাত রেখে বলতো তুলি, যা বললাম সত্যি কি না? তুই কি সত্যিই ইউনিভার্সিটিতে থাকাকালীন ভালোবেসেছিলি আমাকে, নাকি শুধুমাত্র স্বার্থের জন্য ব্যবহার করেছিলি আমাকে? তুলি বিহ্বলভাবে তাকিয়েছিল। তখন তোর হেল্পের দরকার ছিল আমার, তাই। কিন্তু আমিও একটা সময়ের পর তোকে ভালোবেসে ফেলেছিলাম। তোর কাছে ভালোবাসার অর্থ কী তা আমি জানি না, কিন্তু আমার ভালোবাসায় কি কোনো খাত ছিল বল? দুজনে মিলে ঠিক একটা সংসার গড়ে তুলতে পারতাম। হয়তো সময় লাগতো, কিন্তু ঠিক পারতাম। কিন্তু সময় দিলি কোথায় তুলি? তুলি অধবদনে বসেছিল। বুঝতে পারছিলাম কথাগুলো তুলিকে আঘাত করছে, কিন্তু দীর্ঘদিনের হতাশা শব্দ বেরিয়ে আসছিল। তোরা কষ্ট হলে কাঁদতে পারিস, কিন্তু আমরা তাও পারি না। তোরা অভিমানে হাজার কথা বলতে পারিস, কিন্তু আমাদের সে অধিকার নেই। প্রতি মুহূর্ত রক্তক্ষরণের জ্বালা বুঝিস তুলি? যখন অবলীলায় ছেড়ে গেলি, একবারও কি ভেবেছিলি আমি বাঁচব কি করে? ছেলেদেরও মন আছে, এটা বুঝি কেউ ভাবে না। তুইও ভাবিসনি। আত্মহত্যা করবার কথাও অনেকবার ভেবেছিলাম জানিস।
তারপর মায়ের কথা ভেবে পিছিয়ে এসেছিলাম। তুলি প্রায় আর্তনাদ করে আঁকড়ে ধরলো আমাকে। দীপ, থাম, আমি সহ্য করতে পারছি না, আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমি ভুল করেছিলাম। তুলির মুখটা আমার বুকে গোঁজা, শার্ট ভিজে যাচ্ছে নোনা জলে। অদ্ভুতভাবে স্থির হয়ে বসে আছি আমি। ঠিক এই মুহূর্তে যেন আর কোনো রাগ নেই, অভিমান নেই, যন্ত্রণা নেই। আমার চোখের জলের সাথে সব বেরিয়ে যাচ্ছে। তুলিকে দুহাত দিয়ে সোজা করে চোখের জল নিয়েই হাসলাম আমি। তুলি, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। বিশ্বাস কর, তোর কোনো ক্ষতি হোক কখনো চাইনি। জীবনটাকে নতুন করে শুরু কর। তুলি আমার চোখে সেই ভালোবাসাটা এবার দেখতে পেয়েছে, যা ও খোঁজার চেষ্টা করছিল। বড় বড় আয়ত চোখে আমিও তুলিকে দেখছিলাম, বিপুল আবেগে। দীপ, আমরা দুজনেই আবার নতুন করে বাঁচব একসাথে। এবার উঠে দাঁড়ালাম আমি, তারপর স্থির কণ্ঠে বললাম, একসাথে নয় তুলি, তোর আমাদের রাস্তা অনেক আগেই আলাদা হয়ে গেছে। বিস্ফারিত চোখে তুলি বলল, তুই আমাকে ফিরিয়ে দিবি দীপ? তুলির চোখে চোখ রাখলাম। তুলি, জীবন অনেক বড়, জীবনের অভিজ্ঞতাও ব্যাপক। আর আবেগে ভাসিস না। ভেঙে যাওয়া সম্পর্কের দেওয়াল থেকে চেষ্টা করলেও ভাঙনের দাগটা দূর করা যায় না। ভালোবাসতাম তোকে, এখনও ভালোবাসা নেই তা নয়, কিন্তু নতুন করে আর শুরু করা যাবে না। তিক্ততাগুলো বারবার ফিরে আসবে। প্রত্যাখ্যানের অপমানে তুলির মুখটাও কালো হয়ে গিয়েছিল। আমাকে ফিরিয়ে দিচ্ছিস তুই? খুব বলতে ইচ্ছে করছিল, ফেরানোর অধিকার বুঝি মেয়েদেরই আছে, কিন্তু সে কথা না বলে বললাম, অনেক বেলা হলো, এবার বাড়ি ফিরে যা। একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করলে তোর মান সম্মান চলে যাবে দীপ। কোঁকিয়ে উঠল তুলি। তুলি, এসব সংস্কারে আমার বিশ্বাস নেই। ওসব তোর মুখের কথা। আগামী মাসে বিয়ে করছি মায়ের এক বান্ধবীর মেয়েকে। 1 বছরের মাথায় মেয়েটির স্বামী মারা গেছে। এবারও বলবি আমার মুখের কথা? মিথ্যে বলছিস তুই দীপ, আমাকে অ্যাভয়েড করবার জন্য। কেন এরকম করছিস বল না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আকুলভাবে হাত দুটো জড়িয়ে ধরল তুলি। গলাটা যতদূর সম্ভব স্বাভাবিক রেখে বললাম, আমি মিথ্যে বলি না, তুই জানিস। তবে তুই বিয়ে করবি না বলে দে। ঠিক আগের মতো আবদারের সুর তুলির মুখে। এবার একটু বড় হয়ে যা তুলি, যা সম্ভব নয় অযথা কেন বলছিস? তুই তো এখনো আমাকে ভালোবাসিস, আমি জানি। একসময় আমাকে বিয়ে করার জন্য তুই পাগল ছিলি। আজ যখন আমি নিজে তোকে, আর তুই জানিস আমার পাত্রের অভাব হবে না, কিন্তু আমি বুঝতে পেরেছি তোর মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না দীপ। তুলি, তোরা ধনী, তার উপর তোর সৌন্দর্য, সত্যিই তোর পাত্রের অভাব হবে না, কিন্তু ওই মেয়েটির তোর মতো রূপও নেই, অর্থও নেই। তুলি খড়কুটো আঁকড়ে ধরার মতো বলল, যদি তোর বিয়ে ঠিক না হতো তবে কি বিয়ে করতিস আমাকে? শান্ত চোখে তাকালাম তুলির দিকে। ও আমার ইতিবাচক উত্তর শুনে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করছে, স্পষ্ট বুঝতে পারছিলাম, কিন্তু ওকে সত্যিটা বলা দরকার। না, বিয়ে ঠিক না হলেও তোর সাথে আবার সম্পর্কে জড়াতাম না তুলি। ভালো থাকিস। তুলি কিছুক্ষণ তীরবিদ্ধ পাখির মতো তাকিয়ে থাকলো আমার দিকে, তারপর ধীর পদে বেরিয়ে গেল। নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়েছিলাম খোলা দরজাটার দিকে। বিয়ের আগে তুলির সাথে দেখা হওয়াটাও সত্যিই খুব দরকার ছিল। মনে এখন আর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। এত বছরের ক্ষোভ বেরিয়ে যাওয়ায় নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। ঠাকুরকে মনে মনে বললাম, তুলিকে ভালো রেখো। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।